প্রায় 2 বছর পর হঠাৎ করে তনয়া তার অঙ্ক টিচার মনে আয়াতকে দেখল। দেখে পুরো হা হয়ে গেল। কখনো ভাবেনি কলেজে উঠে প্রথম দিন প্রথম ক্লাসে এভাবে আয়াত স্যার দেখতে পাবে। তনা এবার ইন্টার প্রথম বর্ষে। আয়াতকে দেখার সাথে সাথে তনয়ার হাতটা নিজের বাম গালে চলে গেল। 2 বছর আগে ছেঁড়ের দাগ বা ব্যথা কোনোটাই এখন নেই, কিন্তু মনের মধ্যে ছেঁড়ের দাগ বা ব্যথা ঠিকই রয়ে গেছে, কিছুটা লজ্জার কিছুটা ভয়ের ব্যথা। তাই নিজের অজান্তেই হাতটা গালে চলে গেল। আয়াতও যে তনয়া দেখে কম অবাক হয়েছে তা কিন্তু না। তনয়ার মতো আয়াতের চোখে মুখেও বিস্ময়। আয়াতের 2 বছর আগের ঘটনা মনে পড়ে গেল। আয়াত কখনো ভাবেনি তনয়া আবার দেখতে পাবে। কয়েক মাস আগেই আয়াত এই কলেজে জয়েন করেছে অঙ্ক টিচার হিসাবে। আয়াত তনয়ার তাকিয়ে দেখে পাগলি মেয়েটা নিয়োজের গালে হাত দিয়ে রেখেছে। সেটা দেখে আয়াত নিয়োজের অজান্তেই হেসে ফেলল। তনয়া আয়াতের হাসিটা দেখে বুঝতে বাকি রইল না আয়াত কেন হাসতেছে। তবুও তনয়া এক ধ্যানে আয়াতের তাকিয়ে রইল। আয়াত সবার সাথে কথা বলতে বলতে তনয়ার কাছে এসে বলল, আয়াত কি ব্যাপার, তুমি গালে হাত দিয়ে আছো কেন? আয়াতের কথায় তনয়ার ধ্যান ভাঙল। তনয়া মামামম মানে? আয়াত কি বললা? ঠিক শুনি নাই, জোরে বলো। তনয়া গয়েল থে হাতটা সরিয়ে কিছু না স্যার। আয়াত তাহলে গালে হাত দিয়ে আছো কেন? দাঁতে ব্যথা করছে নাকি? মুচকি হাসি দিয়ে তনয়া, বেটা বজ্জাত খোঁচা দিয়ে কথা বলে আমার দাঁতে না, আমার মনে ব্যথা করে। মনে মনে না স্যার, এমনিতেই গালে চুলকাচ্ছিল। আয়াত ওহ, তো এবার পড়ায় মনোনিবেশ করি। সো স্টুডেন্ট, আজ আপনাদের কলেজে প্রথম ক্লাস। কলেজের প্রথম দিন খুব সুন্দর হওয়া চাই, কারণ এই দিনটা সারা জীবন মনের পাতায় স্মৃতি হয়ে রেখে যায়। অবশ্য অনেকের শকিং বিষয় হয়ও মনে পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। তনয়া বুঝতে পারছে কথাটা আয়াতকে খোঁচা দিয়ে বলেছে। তাই মনে মনে বলছে, বেটা বজ্জাতের হাড্ডি, কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছি। কই বাত নেহি, আমিও সুযোগ পাব, তখন কড়াই গন্ডায় বুঝিয়ে দিব তনয়া কি জিনিস। এখন আছি তো দুজন একই কলেজে। হি হি হা হা। আয়াত কলেজ লাইফ মানেই মজা হই হুল্লোড়, কিন্তু সাথে সাথে পড়াশোনাও করতে হবে কিন্তু। আর আমার পরিচয়টা তো পেয়েই গেছেন, আমি আয়াত, আপনাদের ম্যাথ টিচার। আজ তো প্রথম ক্লাস, তাই বেশি বক বক করব না, কারণ আমি জানি এটা আপনাদের রহস্য লাগবে। আরে আমার নিজেরই তো টিচারদের বক বক শুনতে ইচ্ছা করে না, তো আপনাদের কি বলবো। আয়াতের কথায় ক্লাসে সবাই হেসে দিল। এর মধ্যে একজন ছাত্র বলল, স্যার কিছু মনে না করলে একটা কথা বলি। আয়াত হ্যাবল, কিন্তু তার আগে তোমার নাম বলো। ফাহাদ। আয়াত ওকে ফাহাদ বলো। কি বলবে? ফাহাদ, স্যার আপনা দেখে টিচার মনে হয় না? আয়াত হালকা হাসি দিয়ে, আচ্ছা, তো কি মনে হয়? ফাহাদ, স্টুডেন্টের মতো লাগে। আয়াত আসলে আমি প্রফেশনাল টিচার না, আমি এবার মাস্টার্স করতেছি। ফাহাদ, তাহলে শিক্ষকতা কেন? আয়াত আসলে আমার এটা ভালো লাগে। এটা তো একটা প্রাইভেট কলেজ, আর কলেজের প্রিন্সিপাল আমার আঙ্কেল। তিনিই বললেন যে যাতে কলেজে এসে প্র্যাকটিস করি, এতে আমার পিছনের পড়াটা চর্চা থাকবে, নিজের সময়ও কাটবে। ফাহাদ, কুল স্যার। তা কতদিন প্র্যাকটিস করবেন স্যার? আয়াত এই বছর 2। গল্প আর ইন্ট্রোডাকশন তো অনেক হলো, এখন একটু পড়াশোনা করি। তারপর আয়াত সামান্য কিছু পড়ালো। পুরো ক্লাসে তনয়া বারবার আয়াতের তাকালো।
যখন আয়াতের চোখে চোখ পড়ত চোখ নামিয়ে নিত। কলেজ ছুটি আজ তাড়াতাড়ি হলো, তাই তনয়া তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তনয়া সোজা নিয়োজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তনয়া মা, তনয়া ফ্রেশ হয়, খেতে আয়। তনয়া ভালো লাগছে না তো, প্রে খাবে আ। তনয়ার মা হাজব মেয়। ঠিক আছে। তনয়া শুয়ে শুয়ে ভাবছে ঠিক কিভাবে কি পৃথিবীটা সত্যিই গোল। এখানে হারিয়ে যেতে চাইলে ঘুরে ফিরে ঠিক একই জায়গায় চলে আসতে হয়। কখনো ভাবিনি আয়াত স্যারের সাথে আবার দেখা হবে। যদিও চাইলে দেখা করতে পারা যেত, কিন্তু আমি নিজে থেকেই তা চাইনি। তা দেখলে ভয়ের চেয়ে বেশি লজ্জা লাগে। যে আজব কাণ্ড করেছিলাম তাতে লজ্জা হবারই তো কথা। চলুন ঘুরে আসি 2 বছর আগে। তখন তনয়া কেবল নবম শ্রেণীতে উঠেছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী তনয়া। সেই কারণে দুটো ম্যাথ, সাধারণ গণিত আর উচ্চতর গণিত। প্রথম তনয়া বাকি বন্ধুদের সাথে স্কুলের কোচিংয়ে পড়ত, কিন্তু বাড়িতে স্কুল বেশ দূরে হওয়ায় স্কুল কোচিং একসাথে সামলাতে খুব কষ্ট হতো। তনয়ার বাবা সেটা খেয়াল করলেন। একমাত্র মেয়ে বলে কথা। তিনি বললেন তোর জন্য ঘরে টিচার রেখে দিব। তারপর তনয়ার স্কুলের টিচারের কাছে গেল, কিন্তু তিনি বললেন তার সময় হবে না। অবশেষে তনয়ার বাবা তার বন্ধুর ছেলেট মানে আয়াত বলল যাতে তোনাকে পড়ায়। আয়াত তখন অনার্স 2য় বর্ষে প্রে অঙ্ক নিয়ে। আয়াত অঙ্ক ভীষণ ভালো। প্রথমে আয়াত পড়াতে রাজি হয়নি, কারণ আয়াদের অবস্থা খুব ভালো। প্রাইভেট পড়ানোর কান দরকার নাই। কিন্তু তারপর যখন আয়াতের বাবা পড়াতে বললেন তখন আর না করতে পারল না। প্রথম যেদিন আয়াত তনয়া পড়াতে গেল, তনয়া তো আয়াত দেখে পুরো ক্রাস। কারণ আয়াত দেখতে একেবারে চকলেট বয়। তনয়া হা হয় আয়াতের দি তাকিয়ে রইল। আয়াতও হালকা কাশি দিয়ে তুমিই কি তনয়া? তনয়া জি। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আয়াতও ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? তনয়া খুব ভালো স্যার, আপনা দেখে স্যার স্যার লাগে না। আয়াতও আচ্ছা, তাহলে কেমন কেমন লাগে? তনয়া থাক, বললে মাইন্ড করবেন, বলার দরকার নাই। আয়াতও ব্লো মাইন্ড করব নয়া। তনয়া আপনা একদম চকলেট বয় লাগে। আয়াতও কিছুটা হাসি দিয়ে। আচ্ছা, তাহলে তোমাকেও তো চকলেট গার্ল লাগে, কারণ তুমিও খুব কিউট। আয়াত কথাটা এমনি বলল, কিন্তু তনয়ার মনের মধ্যে তো 1 কেজি লাড্ডু ফুটল। আয়াতও আচ্ছা, তাহলে পড়া শুরু করি। তনয়া ওকে। আয়াত সপ্তাহে 3 দিন তনয়া পড়াত। আয়াত যখন তনয়া পড়াত তখন তনয়া প্রায় আয়াতের দি তাকিয়ে থাকত। আয়াতের চোখে চোখ পড়লেই নামিয়ে নিত। ব্যাপারটা আয়াত খেয়াল করলেও তনয়ার ছেলেমানুষই ভেবে ইগনোর করত। কিন্তু তারপরও আয়াতের খুব অস্বস্তি লাগত। তনয়া অনেক ছেলে মানুষই করত। আয়াত মাঝে মাঝে বকা দিলেও তনয়ার ছেলে মনুষীটা ওর খুব ভালো লাগত। কিন্তু আয়াত কখনো তনয়া সে নজরে দেখেনি। ধীরে তনয়ার কিশোরী মনটায় ভালোবাসার একটা ছোট্ট ফুল ফোটে, আর সে ফুলটার নাম দেয় আয়াত। আয়াত তনয়ার হাবভাব দেখে কিছুটা আঁচ করতে পারত। তাই ভাবল তনয়া ইনডাইরেক্টলি বুঝাতে হবে, কারণ এই বয়সে এই ধরেন কিছু হওয়াটা নরলাম। কারণ বয়সটাই খারাপ। বেশি কিছু বললে ব্যাপারটা উল্টা হয়ে যেতে পারে। তাই অনেক ভেবে চিনতে তনয়া বলল, আয়াত তনয়া তোম কিছু কথা বলি? তনয়া হ্যাঁ স্যার বলেন। আয়াত জানো তনয়া মানুষের জীবনে সবথেকে খারাপ বয়স কোনটা? তনয়া না তো। কোনটা স্যার? আয়াত 13 থেকে 18 বছর বয়সটা। তনয়া কেন স্যার?
আয়াত তনয়া ঠিক কিভাবে বুঝাবে তাই ভাবতেছে। তারপর বলল, এই সময় মানুষ ছেলেবেলা আর ম্যাচিওর বয়সের মাঝামাঝি থা। এই বয়সে খারাপ জিনিসটা ভালো আর ভালো জিনিসটা খারাপ মনে হয়। এই বয়সের কিশোর কিশোরীদের শিক্ষণীয় কথা অসহ্য লাগে। এই বয়সে খারাপ জিনিসটা উপরের চাকচিক্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে ভুল করে, কিন্তু যখন বুঝতে পারে ভুল করছে তখন করার মতো আর কিছু থানা। যে এই বয়সের ভ্রম থেকে নিজে বাঁচাতে পারবে তার জীবনটা অনেক সুন্দর হবে। দেখো, এ বয়সে ভালো লাগা জিনিসটা মনের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। তখন বোঝা যায় না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আলাদা একটা পৃথিবী তৈরি হয়ে যায়। যে পৃথিবীতে প্রথম প্রথম ফুলের সমারোহ থাকলেও কিছুদূর যেতেই দেখবে ফুল গৌল ঝাড়ে গিয়ে সেখানে কাটার উৎপত্তি হয়েছে। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝেছ? তনয়া, জি স্যার। আয়াত, কি বুঝলা? তনয়া, আই লাভ ইউ। আয়াত চোখ বড় বড় করে, হোয়াট? তনয়া, হোয়াট না স্যার, উত্তরটা আই লাভ ইউ টু হবে। আয়াত জাস্ট শেট আপ। আমি তোমা এতক্ষণ কি বুঝালাম? সব কি তোমার মাথার উপর দিয়া গেছে? তনয়া, না স্যার, এক কান দিও ঢুকছে অপর কান দিয়া বের করে গিয়েছি। আয়াত চুপ, একদম চুপ। ধমক দিয়য়, তোমাকে বললাম না এ বয়সে কখনো ভালোবাসা হয় না। এটা হয় ভ্রম, নয় ভালো লাগা। তনয়া, নো স্যার, আই রিয়ালি লাভ ইউ। আয়াত তোমার মতো ইডিয়েট মেয়য় পড়ানো আমার পক্ষে সম্ভব না। গুড বাই। এই বলে রাগ করে হনহনিয়য় চলে গেল আয়াত। আর তনয়া হা হয়ে আয়াতের যাবার পানে তাকিয়ে রইল। আর ভাবতেছে, কি এমন বললাম? মেয়েরা প্রপোজ করলে ছেলেরা আরো খুশি হয়, অ্যাকসেপ্ট করে, আর এত উল্টা। প্রশ্নেই তনয়ার মনে পড়ল, আয়াত যদি বাবা বলে দেয় তাহলে তো সর্বনাশ। তাছাড়া সামনের মাসে প্রথম সাময়িক পরীক্ষা। এখন নতুন টিচার কোথায় পাব? যাক, নিউজের ইগো বর্তমানে ব্যাগে রেখে স্যার ফোন দিয়ে সজরিবলি দেখি বেটা ঘ্যারতেরা মানে কিনা। এই ভেবে তনয়া আয়া ফোন দিল। প্রথম কয়েকবার রিং হয়, কলটা কেটে গেল। তারপর আয়াত ধরল। তনয়া, হ্যালো। তনয়া, হ্যালো স্যার। আয়াত হ্যাবলো, খুব রেগে। তনয়া, বেটা হট টেম্পারেচার, মনে মনে। শ্রী স্যার। আয়াত, শ্রী বললে কাজ হবে না। আমি তোমা আর পড়াবো না। তনয়া, স্যার আমি আর কখনো এমন কথা বলবো না। প্লিজ বাবা, কিছু বলবেন না। আয়াত কিছুটা ভেবে, ঠিক আছে। তনয়া, তাহলে কালথে পড়াতে আসছেন? আয়াত, না। তোমার বাবা বলবো না, তাই বলে যে তোমা পড়াবো তা কিন্তু না। তনয়া, প্লিজ স্যার, সামনের মাসে আমার পরীক্ষা। এখন নতুন টিচার কোথায় পাব? আর বাবাকেই বাকি বলবো? আয়াত, সেটা মাথার মধ্যে প্রেম পোকা ডোকার আগে মনে ছিল না। তনয়া, শ্রী বললাম তো। আর আপনি তো বললেন যে এ বয়সে ভুল হয়। তাহলে আপনার কি উচিত না আমার ভুলটা শুধরে দেয়া? আয়াত, এই মেয়য় তুমি তো দেখছি আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিলোয়া। ঠিক আছে, কাল থে পড়াতে আসব। তবে একটা শর্তে। তনয়া, কি শর্ত স্যার? আয়াত, এই ধরনের কোন দুষ্টমি বা ফাইজলামি আর কখনো করবে না। ঠিক আছে? তনয়া, ঠিক আছে স্যার। বেটা তোরে একবার বাগে পাই, তখন দেখবি। মনে মনে। পরের দিন থে আয়াত আবার নিয়মিত পড়াতে আসত। তনয়া এখন অনেক শান্ত হয়ে গেছে। সেই আগের মতো দুষ্টমি করে না। আয়াত প্রথম প্রথম তাতে খুব খুশি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে আয়াত তনয়ার সেই দুষ্টমিগুলো খুব মিস করত। কিন্তু সব বুঝতে পেরেও আয়াত তনয়া কিছু বলত না।
ভাবতো সামনে ওর পরীক্ষা। এই মুহূর্তে কিছু বলা মানে ওর ঘাটা উস দেয়া। তাই চুপচাপ রইল। তারপর তনয়ার পরীক্ষা শেষ হল। খুব ভালোভাবেই পরীক্ষাগুলো হয়ে গেল। পরীক্ষার পর তনয়া আবার আগের মতো দুষ্টমি করা শুরু করল। কিন্তু আয়াত এখন খুব কম জ্বালায়। একদিন তনয়া ওর কিছু বান্ধবীদের সাথে ঘুরতে পার্কে গেল। সেখানে গিয়ে দেখে আয়াত একটি মেয়ের সাথে বসে বসে কথা বলছে, খুব হাসাহাসি করছে। তনয়া সেটা দেখে রাগে ফুলছিল। ওর বান্ধবী বলল, তোরা সামনে যা, আমি আসতেছি। তারপর সোজা গিয়ে আয়াতের সামনে দাঁড়াল। রাগী চোখে আয়াতের দি তাকিয়ে আছে। আয়াত তনয়া দেখে বলল, আয়াত, আরে তনয়া, তুমি এখানে? তনয়া, উনি কে? আয়াত, আমার বন্ধু লিমা। তনয়া, বন্ধু নাকি অন্য কিছু? আয়াত, তা দিয়ে তোমার কি দরকার? তনয়া কোন কথা না বলেই আয়াতের গালে একটা কিস করে বলল, কারণ আই স্টিল লাভ ইউ। উপস্থিত ঘটনায় আয়াত আর লিমা হতভম্ব হয়ে গেল। আয়াতেরও ভীষণ রাগ উঠে গেল। তারপর একটা শব্দ হল, ঠাস। আর তনয়া নিজের গালে হাত দিয়ে আছে। আয়াত, এই মেয়ে তোমা কথা বললে বোঝ না নাকি? তোমা এত বুঝানোর পরও বুঝো না। আর শোন তোমা, আমি ভালোবাসি না। কারণ আমি লিমা ভালোবাসি। আর হ্যাঁ, ও আমার বন্ধু না, গার্লফ্রেন্ড। আর কখনো তোমা পড়াবো না। যাও, বাড়ি যাও। ধমক দিয়ে পাঠিয়ে দিল। তনয়া আয়াতের কথাগুলো শুনে কান্না করে দিল। টপ টপ করে ওর চোখ থেকে জল ঝরছে। তারপর গাল চেপে ফুপিয়ে ফুপিয়ে বলল, তনয়া ভালোবাসেন না ঠিক আছে, তাই বলে চড় মারলেন কেন? আমার গালটা যে লাল হয়ে গেল। খুব ব্যথাও করছে। তনয়ার কথা শুনে আয়াতের খুব হাসি পাচ্ছে। কিন্তু এখন হেসে দিলে সব উল্টা হয়ে যাবে। তাই অনেক কষ্টে আয়াত হাসিটা আটকাল। তনয়া কাঁদতে কাঁদতে চলে গেল। আর আয়াত ওর যাবার পানে কতক্ষণ তাকিয়ে থে বাড়ি চলে গেল। তনয়ার ফর্সা গাল ছেড়ের দরুনে লাল হয়ে গিয়েছে। তনয়ার মা, কিরে তোর গাল এত লাল কেন? তনয়া আর ব্লো না, আমার রিপা আছে না, আমার বান্ধবী, ও দুষ্টমি করে মশা মারতে গিয়ে গালে চড় মেরে দিল তাই। তনয়া যেন শাক দিয়ে কই মাছ ঢাকছে। তনয়ার মা, তাই বলে এত জোরে যে গালে দাগ পড়ে যায়। তনয়া, ওকে আমি দিয়েছি মা। রাতের বেলা তনয়া ওর বাবার সাথে বসে টিভি দেখছিল, তখনই ওর বাবার ফোনে ফোন আসলো। ওর বাবা যখন বলল আয়াত ফোন করেছে, ভয়ে তনয়া হাত পা ঠান্ডা হয়ে যাবার উপক্রম। না জানি কি নাকি বলে বাবা। তনয়ার বাবা ফোনে কথা শেষ হলে বললেন, তনয়ার বাবা হায়াত নাকি আর তনয়া পড়াতে পারবে না। তনয়ার মা, কেন? তনয়ার বাবা হায়াতের নাকি কিছু দিন পর পরীক্ষা। প্রাইভেট পড়ালে নাকি ওর নিয়োজের পড়ায় অসুবিধা হয় তাই। তনয়ার মা, তাহলে তনয়া কে পড়াবে? আয়াতের বাবা হায়াত নতুন টিচার ঠিক করে দিয়েছে। কলেজের টিচার, বয়স্ক একজন টিচার। তনয়া মনে মনে ভাবছে, বেটা বজ্জাত, আমা এখন বয়স্ক টিচারের হাতে দেয়া হচ্ছে। তো আমি দেখে নিব। কবে তা নিশ্চিত বলতে পারি না। হতে পারে ৫-১০ বছর পর। কিন্তু দেখে অবশ্যই নিব। তারপর আর আয়াতের সাথে তনয়ার দেখা হয়নি। তারপর তনয়া আর কারো সাথে রিলেশন তো দূরে থাক, কেউ প্রপোজ করলেও তা ধরে পিটাত। তনয়া এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেল। তারপর কিছুদিন আগে এই কলেজে ভর্তি হলেয়া। কিন্তু কপাল দুষ্খে ব্লেন আর সুখে ব্লেন, প্রায় 2 বছর পর তনয়া আর আয়াতের আবার দেখা হল।
ও হ্যালো বন্ধুগণ, কল্পনা শেষ। এবার বর্তমানে ফিরে আসেন। পরের দিন তনয়া আবার কলেজে গেল। আজ আয়াতের ক্লাস টাইমে তনয়া গিয়ে ক্লাসের পিছনের দিকটায় বসল। আর এমন ভাবে বসল যাতে আয়াতকে বারবার দেখতে না হয়। মানে ওর সামনের বেঞ্চ লম্বা একটা ছেলে ছিল। আয়াত এসে বারবার ক্লাসের এদিক ওদিক চোখ বুলাচ্ছিল। তারপর দেখল তনয়া ক্লাসের পিছনের দিকে নিচের তাকিয়ে চুপচাপ বসে খাতায় আঁকিবুকি করছে। আয়াত তনয়ার বেঞ্চের পাশে গিয়ে একটা কাশি দিল। আয়াত তনয়া তাড়াহুড়ো করে দাঁড়ালো আর হাতটা সোজা বাম গালে রাখল। তনয়ার এই অবস্থা দেখে আয়াতের খুব হাসি পেল, কিন্তু হাসিটা চেপে রেখে বলল, আয়াত কি ব্যাপার তনয়া, আমি ওখানে পড়াচ্ছি আর তুমি এখানে খাতায় কি আঁকছ? খাতাটা হাতে নিয়ে দেখে তনয়া পেট মোটা একটা কার্টুন এঁকেছে। আয়াত হোয়াট ইস দিস তনয়া? তনয়া ছবি স্যার। আয়াত সেটআপ। আমি বলছি ক্লাস টাইমে পড়ায় মনোযোগ না দিয়ে তুমি এসব কি আঁকছ? তনয়া মাথা নিচু করে শ্রী স্যার। আয়াত ইটস ওকে, বাট নট এগেইন। তনয়া আই রিমেম্বার স্যার। আয়াত হুমম দ্যাটস গুড। তারপর আয়াত আবার পড়ানো শুরু করল। আর তনয়া মনে মনে আয়াত এক গাদা গালি বর্ষণ করল। পরের দিন কলেজের ব্রেক টাইমে কয়েকজন স্টুডেন্ট মিলে ঠিক করল অঙ্ক প্রাইভেট পড়বে। আর সবাই আয়াত স্যারের কাছে পড়বে বলে ঠিক করেছে। কিন্তু তনয়া বলল তার কাছে না পেয়ে অন্য কোন টিচার দেখ না। কিন্তু সবাই মন স্থির করেছে আয়াত স্যারের কাছেই পড়বে। তাই সবাই মিলে আয়াতের কাছে গেল কথা বলতে। কিন্তু তনয়া গেল না। সবাই আয়াত পড়ানোর জন্য অনেক অনুরোধ করার পর আয়াত রাজি হল। কিন্তু আয়াতের বাসায় গিয়ে পড়াতে হবে। সবাই তাতে রাজি হয়ে গেল। আয়াত তখন তনয়া খুঁজতে ছিল। তারপর ভাবল হয়তো তনয়া ওর কাছে পড়বে না। তনয়া ভাবছে পড়তে যাবে কি যাবে না। তারপর ভাবল সব বন্ধুরা পড়তে পারলে আমি কেন পারব না। আর আয়াত স্যারের প্রতি এখন আমার কোন ফিলিংস নাই। আবার নিজেই নিজে প্রশ্ন করল সত্যিই কি তার প্রতি কোন ফিলিংস নেই। আচ্ছা একটা পরীক্ষা করে দেখি আয়াত স্যার, আমি আজও বাসি কিনা। চোখ বন্ধ করে কতক্ষণ থাকব, যদি আয়াত স্যারের চেহারা দেখি তাহলে বাসি, আর না আসলে তো নাই। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কিছুক্ষণ চোখ বন্ধ করার পর তনয়া কেঁপে উঠল। আরে আমি তো আয়াত স্যার ভুলে গেছিলাম। তাহলে চোখ বন্ধ করলেই শুধু তা কেন দেখতেছি? আজব তো। কয়েকদিন পর সবাই আয়াতের বাসায় পড়তে গেল। সবাই আয়াতের বাসায় পড়ল, কিন্তু তনয়া ভিতরে যাবে কি যাবে না তা নিয়ে চিন্তা করছে। এর মধ্যে আয়াত দরজার সামনে এসে বলল, ভিতরে এলে তোমা খেয়ে ফেলবে আনা। আয়াত দেখলেই বাম গালে হাত দেয়া তনয়া অভ্যাসে পরিণত হয়েছে। ভিতরে ঢুকে তনয়া দেখল আয়াতদের বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। একজন বলল, স্যার আপনি কি এখানে একা থাকেন? আয়াত আরে না, বাবা মামাস খাওয়ানোর জন্য গ্রামে গেছে, কিছুদিন পরই চলে আসবে। ওহ, আয়াত তোমরা পাশের রুমে যাও, সেখানেই সবাই পড়াই। সবাই আয়াতের বাসায় আসে, তারপর বসে পড়ে যে যার মতো গল্প করে। কিন্তু তনয়া চুপচাপ বসে বইয়ের তাকিয়ে থা। ইদানিং আয়াত খেয়াল করছে তনয়া সেই আগের তনয়া নাই। আগের সেই দুষ্টমি চাঞ্চল্য তার মাঝে আর নেই। একদম শান্ত প্রকৃতির। আয়াত তনয়ার এই রূপটা একদমই পছন্দ করে না। প্রায় 4 মাস হয়ে গেছে আয়াত এখনো তনয়া দুষ্টমি করতে দেখে না। কেমন যেন হয়ে গেছে। ঠিক যেমন পানির অভাবে একটি ফুল নেতিয়ে যায়, তোনাও ঠিক তেমনি নেতিয়ে গেছে।
আয়াতের মনে হচ্ছে কোথাও না কোথাও এর জন্য ওই দায়ী। তাই আয়াত ঠিক করল তনয়ার সাথে সরাসরি কথা বলবে। আয়াত তনয়া শোন। তনয়া তখন কলেজ শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়াতের পিছনে ফিরল। তনয়া হামা ডাকেছেন স্যার? আয়াত হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা আছে? তনয়া হ্যাঁ বলুন স্যার। আয়াত এখানে না। তুমি আজ আমাদের বাসায় সবার যাবার আধা ঘন্টা আগে যাবে যদি তুমি ফ্রি থাকো। তনয়া কিন্তু স্যার। আয়াত ভয় নেই। বাসায় বাবা মা সবাই আছে। বিশ্বাস না হলে আমাদের বাসার টেলিফোনে বা তোমার বাবা দিয়য় ফোন করিয়য় কনফার্ম হতে পারো। তনয়া হালকা হাসি দিয়য় কি যে বলেন স্যার। আমি আপনা অনেক বিশ্বাস করি। আয়াত ধন্যবাদ। বিকালে কথামতো তনয়া অনেক আগে পড়তে গেল। দরজায় ডোরবেল বাজালো। দরজা আয়াতের মা খুলল। তা দেখেই তনয়া সালাম দিলেন। তনয়া আসসালামু আলাইকুম আন্টি। আয়াতের মা ওয়ালাইকুম আসসালাম। আরে তনা তুমি? আয়াতের মা ওয়ালাইকুম আসসালাম। আরে তনা তুমি কেমন আছো? তনয়া জি আন্টি ভালো। আপনি? আয়াতের মা খুব ভালো, ভিতরে আসো। তনয়া আন্টি স্যার কোথায়? আয়াতের মা ওর রুমে। তুমি বসো, আমি ওকে নিচে পাঠিয়ে দিতেছি। আয়াত নিচে এসে তুলির পাশে বসল। তনয়া স্যার কি যেন বলতে চাইছিলেন? আয়াত তনয়া তোমার কি কিছু হয়েছে? তনয়া না তো স্যার। কিন্তু কেন? আয়াত না, তুমি সেই আগের তনয়া আর নাই। তনয়া কেন স্যার, আপনার এমন কেন মনে হল? আয়াত 2 বছর আগে যখন তোমা পড়াতাম তখন তোমার মাঝে অন্যরকম একটা চাঞ্চল্য, দুরন্তপানা আর দুষ্টমি ছিল। কিন্তু এখন সেটা তোমার মাঝে নেই। মনে হচ্ছে তুমি সেই তনয়া নিয়োজের ভিতর বন্দি করে উপরে একটা মুখোশ পরে আছো। মনে হচ্ছে নিজে লুকাতে চাইছ। কোথাও এটার জন্য আমি দায়ী নই তো? তনয়া না স্যার, সেরকম কিছু না। আপনি নিজে দায়ী করবে না। আর স্যার আপনি তো আমা বলেছিলেন ছেলেমানুষই সবসময় চলে না। আমি তাই ফ্লো করছি। নিয়োজের ছেলেমানুষিটা ছেড়ে বুঝদার হবার চেষ্টা করছি। আয়াত বুঝলাম তুমি ম্যাচিওর হবার চেষ্টা করতেছ। কিন্তু তুমি কি খেয়াল করেছ বেশি বর্মানুষী দেখাতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ? তনয়া ঠিক জানি না। আয়াত তাহলে জানার চেষ্টা করো। এভাবে নিয়োজের থেকে যদি দূরে চলে যাও তবে খুশি থাকতে পারবে না। দেখো তনয়া, সবার একটা অতীত থাকবেই। সেই তুলনায় তোমার অতীতটা নেহাত ছেলেমানুষী, কিন্তু তবুও সেটা মনের মাঝে দাগ কেটে যায়। তারপরও অতীতটা ভুলে থাকাই ভালো নয় কি? কি বললাম বুঝলা কিছু? তনয়া হুম্মম স্যার। আয়াত তাহলে আবার আগের তনয়া হয়ে যাও। কেমন? তবে হ্যাঁ, দুষ্টমির পরিমাণ কিন্তু আগের মতো রেখো না, কারণ আমি জানি তনয়ার দুষ্টমি অন্যদের উপর কতটা ভারী প্রে। আয়াতের কথা শুনে দুজনেই হেসে দিল। তনয়া কিন্তু স্যার, আমি আবার আগের তনয়া কিভাবে হব? আয়াত সেটাও কি আমি বলে দিব? তনয়া প্রশ্ন যখন আপনি তুলেছে উত্তরও আপনাকেই দিতে হবে। বুঝলেন? আয়াত ওকে ওকে। প্রথমে নিয়োজের মাথার মধ্যে বড় হবার যে চিন্তাগুলো আছে না, সেগুলো ঝয় কার রয়ে কার ফেলে দাও। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজে দেখো, নিয়োজের দুষ্টমিগুলো নিয়ে ভাবো আর দুষ্টমি করো। তনয়া অনেক অনেক ধন্যবাদ স্যার, আর এই ম্যাচিওর হওয়ার চক্রে আমিও হাঁপিয়ে উঠেছিলাম। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এর মধ্যে আয়াতের মা নাস্তা নিয়ে আসলেন। তনয়া আন্টি, এগুলোর কি দরকার ছিল? আয়াতের মা চুপ, একদম চুপ। এতদিন ধরে আমাদের বাসায় পড়তে আসিস অথচ তোর একটু যত্ন করতে পারি না।
আসলে এতগুলো ছেলে মেয়ের মধ্যে তো আলাদা করে দেখলে ওদের খারাপ লাগতে পারে, তাই? কিন্তু শত হলেও তুই তো নিজেদের মেয়ে। তনয়া মানে? আয়াতের মা মানে তুই আয়াতের বাবার বন্ধুর মেয়ে। তোর বাবার সাথে কত বছরের পরিচয়? আর তোর বাবা মা তো প্রায় আমাদের বাসায় আসে, কিন্তু তো কখনো নিয়ে আসেনি। সব সময় কোন না কোন বাহানা বানিয়ে দিত। নে এবার চুপচাপ খাত। তনয়া দেখল 2 বাটি আইসক্রিম। বাকিগুলো রেখে সেটাই নিল। আয়াত আইসক্রিমের অন্য বাটিটা নিতে যাবে, এর মধ্যে তনয়া বলল, তনয়া একদম হাত দিবেন না। আয়াত কেন? তনয়া ওখানে বাকি যে খাবার রাখা আছে সেটা খান। আমার আইসক্রিমের দি একদম নজর দিবে না। আন্টি ওটা আমা দিয়েছে। আয়াত 2 বাটি সব একা খাবে? তনয়া হ্যাঁ তো। 10 বাটি আইসক্রিমেও আমার কিছু হবে না। যান আন্টির কাছে গিয়ে চেয়ে খান। আয়াত মুচকি হেসে দেখল পাগলি মেয়েটা বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে। আয়াত তার মানে দুষ্টমির শুরুটা আমা দিয়েই করলে? তনয়া হি হি। তারপর পড়াশোনা শেষে তনয়া বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তনয়া কোন অতীতটা ভুলব? পাশের বাসার টিয়া যে চুলকানির ঔষধ লাগিয়ে নাচিয়েছিলাম, নাকি ক্লাসে স্যারের বেঞ্চের নিচে চুইংগাম রেখে দিয়েছিলাম, নাকি পাশের বাসার আন্টির গাছের ফুল চুরির বিষয়টা? আরও অনেক আছে। ধ্যাত ভাল লাগে না। কাল আবার স্যার জিজ্ঞেস করতে হবে। প্রেট দিন আবার আয়াতদের বাসায় গেল। কিন্তু আজ এখনো কেউ পড়তে আসেনি কেন? ডোর বেল বাজালে আয়াত দরজা খুলল। আয়াত তুমি আজ পড়তে আসলা কেন? তনয়া কেন স্যার? আয়াত আরে আমি তো তিন্নি, তনয়ার ক্লাসমেট, ফোন করে বলেছি আজ পড়াবো না। সবাই জানিয়ে দিতে। তনয়া ওহ তাহলে মনে হয় আমা জানাতে ভুলে গেছে। কেন পড়াবেন না? আয়াত আসলে মায়ের শরীরটা একটু খারাপ, তাই। তনয়া ওহ, তা আমি কি আন্টি দেখতে পারি? আয়াত হ্যাঁ অবশ্যই, ভিতরে আসো। তনয়া ভিতরে গিয়ে আয়াতের মায়ের সাথে দেখা করে। তার অবস্থার কথা জানতে চাইল। তারপর আয়াত বলল, তনয়া স্যার একটু কনফিউশন ছিল। আয়াত হ্যাবল। তনয়া শোনেন আন্টি, স্যার আমা কিছু অতীত ভুলে যেতে বলেছে, কিন্তু আমি ঠিক ভেবে পাচ্ছি না কোনটা ভুলবো আর কোনটা মনে রাখব। আয়াতের মা তা অতীতগুলো কি আমাদের বলা যাবে? তনয়া কেন বলা যাবে না? অবশ্যই। তারপর তনয়া শুরু করল তার সকল দুষ্টমির কাহিনী। শুরু করেছে তো করেছে, শেষ তো হচ্ছেই না। আর এদি আয়াত আর ওর মা তনয়ার দুষ্টমির কথা শুনে হাসতে হাসতে অবস্থা 12টা। আয়াতের মা তনয়া এসব কাজ তুমি করেছ? তনয়া হ্যাঁ আন্টি। আরও আছে কিন্তু ঠিক মনে পড়ছে না। কিন্তু এর মধ্যে কোনটা ভুলবো আর কোনটা মনে রাখব, তাই নিয়ে কনফিউজড আছি। আয়াত একটাও ভুলতে হবে না। তনয়া হারে আপনি তো অতীত ভুলতে বললেন। আয়াত ভুল হয়েছে আমার। আমি ভুলে গেছিলাম যে তুমি তনয়া। তুমি সবসময় আমার অস্ত্র আমার উপরই প্রয়োগ করো। তনয়া ঠোঁট ফুলিয়ে আয়াতের মায়ের দি তাকাল। তিনি তখনও হাসছেন। আয়াতের মা তোর মতো মেয়ে থাকলে তাদের ঘর সবসময় খুশিময় থাকবে। তনয়া রিয়েলি আন্টি। এখন কেমন লাগছে আপনার? আয়াতের মা হ্যাঁ সত্যি। যা অসুস্থ ছিলাম তোর কথায় ঠিক হয়ে গিয়েছে। আর আমার এখন খুব ভালো লাগছে। তনয়া আন্টি আমি এখন উঠি তাহলে। নিজের খেয়াল রাখবেন। বাই আন্টি। আয়াত তনয়া দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ডাক দিল, আয়াত তনয়া শোন। তনয়া জি স্যার।
আয়াত তুমি কাল বলেছিলে তুমি আমা বিশ্বাস করো, কিন্তু সে বিশ্বাসের ভিত্তি বা কারণটা জানতে পারি? তনয়া একটা 14-15 বছরের মেয়ে আপনা প্রপোজ করেছে, চাইলেই আপনি তার দুর্বলতার সুযোগ নিতে পারতেন, কিন্তু আপনি তা না করে মেয়েটা ভুল পথে ফিরিয়ে এনেছেন। বিশ্বাস করার জন্য এটাই যথেষ্ট নয় কি? স্যার আমি আপনা খুব শ্রদ্ধা করি। আর আয়াত মুচকি হেসে বলল সাবধানে যেও। তনয়া বাই স্যার। আয়াত তারপর দরজা ভিতরে যেতেই শোনে তনয়ার চিৎকার। আয়াত দ্রুত দরজা খুলে হতভম্ব হয়ে গেল। আয়াত দরজা খুলে দেখে তনয়া সিঁড়িতে উপর আধা শোয়া আর আধা বসা অবস্থায় পড়ে আছে। আয়াত প্রথমে ভাবল তনয়া হয়তো দুষ্টমি করতেছে, কারণ এই ধরনের দুষ্টমি তনয়া এর আগেও কয়বার করেছিল। তাই বলল, আয়াত তনয়া এবার আর আমা বোকা বানাতে পারবে না, ওঠো বলছি। তনয়া 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 কয়েকবার ডাক দিল, কিন্তু তনয়ার কোন সারা শব্দ পেল না। তাই গিয়ে তনয়ার কাঁধে রাখল আর সাথে সাথে তনয়া মাটিতে গড়িয়ে পড়ল। আয়াত হতভম্ব হয়ে গেল, কারণ তনয়ার কপালে রক্ত। দেয়ালের তাকিয়ে দেখা দেয়ালেও খানিকটা রক্ত লেগে আছে। সিঁড়িতে অনেক পানি পড়ে আছে। মনে হয় তনয়া পানিতে স্লিপ করে পড়ে গেছে। মেয়েটা মাথা ফেটে গেছে। কি যে করি? আয়াত ভাবছে। আয়াত তনয়া কোলে তুলবে কি তুলবে না তা নিয়ে অনেকটা অস্বস্তি বোধ করছে। তারপর ভাবল ও সব ভাবব আগে মেয়েটা ভিতরে নিয়ে যাই। আয়াত তনয়া কোলে তুলে বলল, আরে মেয়েটা দেখতে তো অনেক শুকনা, কিন্তু ওজন কম করে হলেও 42 হবে। আয়াত তনয়া নিয়ে ওর মায়ের রুমে শোয়াল। আয়াতের মা, হারে কি হয়েছে ওর? আয়াত মা মনে হয় সিঁড়ি দিয়ে স্লিপ করে পড়ে গেছে। দেখো না মেয়েটার মাথা ফেটে গেছে। আয়াতের মা, তাড়াতাড়ি ডাক্তার ফোন কর। আয়াত হ্যাঁ মা করছি, কিন্তু তুমি ব্যস্ত হয় নিজের শরীর খারাপ করো না। আয়াত ডাক্তারকে ফোন করে তনয়ার মাথার রক্তটা মুছে কিছুটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল, যাতে তাৎক্ষণিকভাবে রক্তটা থেমে যায়। তারপরে তনয়ার বাবা মা ফোন করে আসতে বলল। তনয়া তখনও অজ্ঞান। তাদের ফোন করার পর আয়াত তনয়ার চোখে মুখে পানির ঝাপসা দিল। তনয়া চোখ খুলে দেখে আয়াত আর আয়াতের মা ওর সামনে বসে আছে। আয়াত এই মেয়ে পড়ে গেলা কিভাবে? তনয়া রাগী চোখে তাকিয়ে কোন ব্যাককেল যেন সিঁড়িতে পানি ফেলেছে। আয়াত হুম দেখেছি, কিন্তু কে সেটা জানি না। তনয়া, তাহলে তাড়াতাড়ি জানেন। তার অবস্থা আমি 12টা বাজাবো। মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। আয়াত আর কোথাও ব্যথা পাইছ? তনয়া, হ্যাঁ, পায়ে খুব ব্যথা করছে, মনে হয় মোচ গেছে। আয়াত তনয়ার পায়ে হাত দিয়ে পাটা দেখছে। তনয়া, স্যার কি করছেন? প্লিজ পায়ে হাত দিবেন না, আপনি আমার শিক্ষক। আয়াত চুপ, একদম চুপ। আয়াত তারপর দেখল আসলেই তনয়ার ডান পায়ের উপরের পাতা অনেকটা ফুলে গেছে। আয়াত ভালো মতো দেখছে আর মনে মনে ভাবছে কোন মানুষের পা এত সুন্দর হতে পারে। তারপর বলল, কপাল ভালো ভাঙেনি, তবে মোচ গেছে। ডাক্তার এখনই চলে আসবে। কিছুক্ষণ পর ডাক্তার আর তনয়ার বাবা মা একসাথে এলো। ডাক্তার তনয়া ওর মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিল। পায়ে লিকোপ্লাস্টার পেঁচিয়ে দিয়ে বলল, সপ্তাহ খানিক বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর একটা ইনজেকশন বের করল। তনয়ার ডাক্তার, ইনজেকশন কার জন্য? ডাক্তার, কেন তোমার জন্য। পেইন কিলারের কাজ করবে আর সেফটিক হবে না। তনয়া না বলে একটা চিৎকার দিল।
ওর চিৎকার শুনে সবাই কানে হাত দিল। আর আয়াত তাড়াতাড়ি তনয়ার মুখটা চেপে ধরল। আয়াতও চুপ চুপ কাউনের পোকা বের করে দিল। তনয়া, আমি একদম ইনজেকশন দিব না। অতবর সূচ আমার গায়ে ফোটাবে? নো চান্স। আয়াত ঠিক আছে, দেয়ার দরকার নাই। আচ্ছা তনয়া, একটা কথা বলো তো, তোমার তো অনেক রকমের ফুল গাছ ছিল, এখন কি আছে নাকি? তনয়া, স্যার আপনার মনে আছে? আয়াত, কেন মনে থাকবে না? অনেক সুন্দর তোমার বাগানটা। তনয়া, এখন তো আগের থেকেও বেশি ফুল আছে। জানেন স্যার, 12 রকমের ক্যাকটাস গাছ আছে আমার। আয়াত, আচ্ছা, তা আমা কিছু ফুল গাছ দিবা? তনয়া, হ্যাঁ অবশ্যই স্যার। আয়াত, ডাক্তার হয়েছে? ডাক্তার হাসতে হাসতে হ্যাঁ। তনয়া তাকিয়ে দেখে ডাক্তারের ইনজেকশন দেয়া শেষ। তনয়া বুঝল আয়াত কেন ফুল গাছের প্রসঙ্গ তুলেছে। তনয়া ঠোঁট বাকিয়ে, স্যার আপনি খুব বাজে। আয়াত মুচকি হেসে, আমি জানি, ডাক্তার কয়েক দিনে ঠিক হয়ে যাবে। ঔষধ দিয়ে গেলাম। আর হ্যাঁ, 2-3 জ্বর থাকতে পারে। তারপর তনয়ার বাবা মা আয়াতের বাবা মায়ের সাথে কথা বলতে থাক। আর আয়াত আর তনয়া অনেক কথা বলল। তনয়ার দুষ্টমি ভরা কথাগুলো শুনে আয়াত মুগ্ধ নয়নে তনয়ার দি তাকিয়ে থা। তনয়ার চোখে চোখ পড়লেই আবার চোখ সরিয়ে নিত। এদি সন্ধ্যা পেরিয়ে গেল। তনয়ার বাবা, আমাদের যে এখন উঠতে হবে। আয়াতের বাবা, হারে থাক না আজ। তনয়া, বাবা নারে প্রে একদিন। আজ তনয়ার এই অবস্থা, তাই বাড়ি যাওয়াটাই বেটার। তাহলে আজ উঠি। তনয়ার মা, কিন্তু তনয়া তো হাঁটতে পারে না। ও 3 তলা থেকে কিভাবে নামবে? আয়াতদের বাড়িটা 3 তলা, নিচের 2 তলা ভাড়া দেয়া। 3 তলায় ওরা থা, তাই 3 তলা ডুপ্লেক্স করা। আয়াতের মা, সমস্যা নাই, আয়াত নামিয়ে দিবে। তনয়ার বাবা মা সবাই নিচের দিন নামছে, সাথে আয়াতের বাবা মাও। আয়াত, কি ম্যাডাম রেডি? তনয়ার কিসের জন্য? আয়াত কোন কথা না বলেই তনয়া কোলে তুলে নিল। তনয়া হতভম্ব হয়ে গেল। আর প্রথমবার আয়াতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল। ওর শরীরের প্রত্যেকটি পশম দাঁড়িয়ে গেল। কোন কথা যেন মুখ থেকে বের হচ্ছে না। চুপচাপ চোখ বন্ধ করে আছে। আর আয়াত ওকে নিয়ে নিচে নামছে, কিন্তু এক ধ্যানে তনয়ার দি তাকিয়ে দেখছে আর ভাবছে, কি নিষ্পাপ মুখ। আল্লাহ ঠিক কতটা যত্ন করে বানলে মানুষ এতটা সুন্দর আর মায়াবী হয়। তনয়া দি তাকিয়ে নিয়োজের অজান্তেই মুচকি হেসে ফেলল। আয়াত, তনয়া শোন। তনয়া চোখ মেলে, জি। আয়াত, তোমার হাতটা আমার কাঁধে রাখলে ভালো হতো। তোমার যা ওজন। দুষ্টমি করে। তনয়া রাগান্বিত চোখে আয়াতের দি তাকিয়ে হাতটা আয়াতের কাঁধে রাখল। আর আয়াতের চোখের দি তাকাতেই অজানা এক আবেশে হারিয়ে গেল। তনয়া মনে মনে বলল, আরেকটা চান্স নেব নাকি স্যার ভালোবাসার? সাথে চোরটার কথা মনে পড়ল। আর তনয়া হাতটা ওর বা গালে চলে গেল। আয়াত সেটা খেয়াল করে বলল, আয়াত, এই মেয়ে তুমি আমা দেখলে সবসময় গালে হাত দেও কেন? তনয়া এমন ভাব করছেন যেন কিছু জানেন না, মুখে ভেঙচি কেটে। আয়াত তা দেখে হেসে দিল। তনয়া দেখল ওরা নিচে নেমে প্রায় গাড়ির কাছে পৌঁছে গেল। তনয়া বলল, ইস, 3 তলা না হয় 10 তলা হলে ভালো হতো। তনয়া গাড়িতে পৌঁছে দিয়ে আয়াত মনে মনে কি যেন ভেবে মুচকি হাসি দিল। তোনারা চলে গেল। সেদিন রাতে তনয়া ভীষণ জ্বর আসল।
পরের দুদিন তনয়া ক্লাসে না দেখে আয়াত একেবারে অস্থির হয়ে গেছে। ফোনে অবশ্য খবর নিয়েছিল, তাই ভাবল আজ তনয়া দেখতে যাবে। সেদিন বিকালে আয়াত আর আয়াতের মা তনয়াদের বাড়ি গেল। প্রায় 2 বছর পর আয়াত তনয়াদের বাড়ি আসল। বাড়ির চারপাশে তাকিয়ে মনে মনে বলছে, মেয়েটা সত্যি বলেছে, ওর ফুলের বাগানটা আগের থেকে অনেক বড় করেছে। নিজে যেরকম ফুলের মতো দেখতে তেমনি তার ফুলের শখ। আয়াত দেখে তো তনয়ার মা খুব খুশি। আয়াত তা সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে বলল, আয়াত আন্টি তনয়া কেমন আছে? তনয়ার মা হারল না, দুদিন জ্বরের কারণে ছোট বাচ্চাদের মতো জ্বালিয়েছে। আজ সারাদিনে কিছু খাওয়াতে পারিনি। দেখো এখনো ঘাপটি মেরে শুয়ে আছে। আয়াত আন্টি কিছু মনে না করলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি? তনয়ার মা হারে এতে মনে করার কি আছে? এই নাও খাবার। তনয়া রুমেই আছে। আয়াত আস্তে করে রুমে দেখে তনয়া বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়াত তনয়ার রুমের দিকে তাকিয়ে হেসে দিল। বাচ্চাদের মতো সারা রুমে কার্টুন পিক টানানো। টম এন্ড জেরি থেকে শুরু করে রূপাঞ্জেল সবার পিক আছে। আয়াত তনয়া দি তাকিয়ে ভাবছে, আসলে এই দুদিনের জ্বরে মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে। চোখ দুটো বসে গেছে, মুখটা শুষ্ক হয়ে গেছে, আর চুলগুলো এলোমেলো। আয়াত তনয়া 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 আয়াতের ডাক শুনে চোখ মেলে তাকালো। আয়াত দেখে যেন তনয়ার চোখে মুখে খুশি ফুটে উঠল। তনয়া স্যার, আপনি কেমন আছেন? আয়াত তনয়া উঠে বসতে সাহায্য করে। তারপর বলে, আয়াত আমি তো ভালো, বাট তুমি নিয়োজের কি অবস্থা করেছ? তনয়া স্যার, আমি তো ঠিক আছি। আয়াত হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। কতটা ঠিক আছো? এবার খাবারটা খেয়ে নাও। তনয়া না, খাবার খেলেই আমার বমি পায়, আর খাবারগুলো খুব তেতো। আয়াত খাবার না খেলে আরো বেশি দিন অসুস্থ থাকবে। তনয়া থাক, তবুও খাবো না। আয়াত হুম। তুমি কি দুদিন তোমার বাগানে গেছিলা? তনয়া না তো। কেন? আয়াত আন্টি বলল তোমার অনেকগুলো গাছ চুরি হয়ে গেছে। তনয়া কি? আয়াত তাই তো বলি, খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গাছের খেয়াল রাখো। তনয়া দিন তাড়াতাড়ি খাই। আমার গাছ বলে মুখ ভার করে খাচ্ছে। আয়াত সেটা দেখে মুখ টিপে টিপে হাসছে। তারপর তনয়া আয়াতের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করল। কিছুক্ষণ পর তারা চলে গেলেন। তনয়ার সুস্থ হতে প্রায় 10 দিন সময় লাগল। এই 10 দিন আয়াত ক্লাসে তেমন কোন মনোযোগ দিতে পারল না। তনয়া খুব মিস করত, কিন্তু কেন সেটা সে নিজেও ভেবে পাচ্ছিল না। তনয়া এখন নিয়মিত কলেজে আসে। দিন চলে যাচ্ছে, আর তনয়া আর আয়াতের সম্পর্কটা আগের থেকে অনেকটা কাছে এসেছে। খুব ভালো বন্ধুতা হয়ে গেছে দুজনার। তারপর তনয়ার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হল। আর পরীক্ষা খুব ভালোভাবে হয়ে গেল। একদিন তনয়া বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে গেল। সেখানে আয়াতের জিএফ লিমা দেখল কার সাথে যেন কথা বলছে। তনয়া লিমা প্রথম দেখেই চিনে ফেলল। তারপর মনে মনে বলছে কি করে ভুলব? এই শয়তানি আমার অঙ্ক স্যারটাকে আমার কাছে থেকে চুরি করে নিয়ে গেল। চুন্নি কোথাকার! কিন্তু চুন্নিটার সাথে কে? আয়াত স্যারের মত তো লাগছে না। যাই একটু দেখে আসি আর জ্বালাইয়েও আসি। তনয়া ওর বন্ধুদের বলল তোরা খাবার অর্ডার দে, আমি এখনি আসতেছি।
তনয়া লিমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তনয়া হাই লিমা আপু। লিমা হাই। একটু অচেনা ভঙ্গিতে। তনয়া আমা চিনতে পেরেছেন? লিমা কিছুক্ষণ তাকিয়ে থে বলল, তুমি তনয়া না? তনয়া জি আপু, কেমন আছেন? লিমা ভালো, তুমি? তনয়া জি ভালো। তারপর তনয়া লিমার পাশে বসা লোক দি তাকালো। না, হ্যাঁ তো আয়াত স্যার নয়। তাহলে কে? একবার জানতে চাইব। না থাক, যদি কিছু মনে করে। আবার জিজ্ঞেস না করলে যে কনফিউশন থে যাবে। কি করি? লিমা তা এখানে কি করতে? তনয়া বন্ধুদের সাথে। আচ্ছা আপু, আপনার সাথে ইনি কে? লিমা ইনি আমার। কথাটা বলতে যাবে এর মধ্যে লিমাকে যেন ফোন করল। লিমা ফোনটা রিসিভ করেই বলল, হ্যাঁ আয়াত বল। আর কথা বলতে বলতে একটু দূরে চলে গেল। তনয়া বুঝল ফোনটা আয়াত করেছে। তাই কিছু না বলে মন খারাপ করে বন্ধুদের কাছে এসে বলল, তনয়া মা ফোন করেছিল, এখনি বাসায় যেতে বলল। তোরা আড্ডা দে, আমি একদিন তোদের সাথে আড্ডা দিব। নেহা, এ কেমন কথা তনয়া? তনয়া নারে, মনে হয় খুব জরুরি, নয়তো মা এভাবে কখনো ডানা। যাই। বাই। রেস্টুরেন্ট থে বের হয় রিকশা না নিয়ে সোজা হাঁটা ধরল। আজ কেন যেন তনুর খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। ভীষণ কান্না পাচ্ছে। কেন আমি আয়াত স্যার ভালোবাসলাম? আর কেনই বা এতটা কষ্ট হচ্ছে? এদি লিমার ফোনে কথা বলা শেষ হলে তনয়া খুঁজতে খুঁজতে ওর বন্ধুদের কাছে গিয়ে তনয়ার কথা জানতে চাইল। তারপর ওকে না পেয়ে নেহার কাছ থেকে তনয়ার ফোন নাম্বার নেয় এবং লিমারটা নেহার কাছে দিয়ে আসে। আর বলে অবশ্যই যেন ফোন করে। এদি তনয়া হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে আসে। ওদের বাড়ি থেকে কিছু দূরে ছোট একটা পার্ক। এই সেই পার্ক যেখানে দাঁড়িয়ে আয়াত ওকে চড় মেরেছিল। এখানে বিকালে অনেক ব্যায়াম করে, কেউ গল্প গুজব করে। তনয়া পার্কে নদীর ধারে একটা বেঞ্চে বসল। কেন যেন খুব কান্না পাচ্ছে। আর মনে মনে নিজে নিজে বলছে, স্যারের কাছে আমার ভালোবাসাটা নেহাত ছেলেমানুষি ছাড়া আর কিছু না। কিন্তু আমার কাছে কেন সেটা মনে হয় না। আমার ছেলে মানুষই মনের মধ্যে যে ছোট্ট একটা ভালোবাসার মতো হৃদয় আছে, সেটা কি স্যার দেখতে পায় না? নাকি বুঝতে পারে না? পারবেই, বাকি করে স্যার তো আমায় না লিমা ভালোবাসে। এদি তনয়ার ফোনটা বেজেই চলেছে। ফোনে অচেনা নাম্বার দেখে রিসিভ করল না, কিন্তু বারবার রিং হচ্ছে বলে তাই এবার রিসিভ করল। এপাশ থে বলল, হ্যালো তনয়া, আমি লিমা। তনয়া চম উঠল। আর ভাবছে এই চুন্নি কেন আমা ফোন করল। তারপর বলল, তনয়া, হ্যাঁ বলুন আপু। লিমা, তনয়া তুমি কোথায়? তনয়া, পার্কে বসে আছি। লিমা, কোন পার্কে? তনয়া, যে পার্কে বসে আপনার বয়ফ্রেন্ড আমা চড় মেরেছিল। লিমা, ওখানেই বসো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তনয়া কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। তনয়া ভাবছে উনি কেন এখানে আসবে। কিছুক্ষণের মধ্যেই লিমা চলে আসলো। তনয়া, হ্যাঁ আপু বলেন। কি বলবেন? লিমা, তুমি কিছু না বলে চলে আসলা কেন? তনয়া, এমনিতেই ভালো লাগতে ছিল না আপু। লিমা, ভালো লাগতে ছিল না নাকি আয়াত আমা ফোন করেছিল তাই? তনয়া অবাক চোখে লিমার তি তাকাল। তনয়া আমতা আমতা করে, তেমন কিছু না। লিমা, সুইট হার্ট, তোমার বয়সটা আমিও পেরিয়ে এসেছি। সো আমার কাছে লুকিয়ে লাভ নাই ডিয়ার। আচ্ছা, তুমি তখন জানতে চাইলে না আমার পাশের লোকটি কে? তনয়া, হুমম। লিমা, হি ইজ মাই হাজবেন্ড।
তনয়া হবাক চোখে লিমার দিকে তাকিয়ে বলল কি? তাহলে আয়াত স্যার যে সেদিন বলল? লিমা ওটা আয়াত সেদিন তোমার শোনানোর জন্য বলেছিল যাতে তুমি পাগলামি না করো। তনয়া তাহলে তার সাথে আপনার কি সম্পর্ক? লিমা কিছুটা হেসে, আয়াত আমার খালাতো ভাই। আমরা দুজন একই বয়সী, এক ক্লাসে প্রি, যার কারণে আমরা খুব ভালো বন্ধু। শুধু বন্ধু, অন্য কিছু না, বুঝলা পাগলি মেয়ে। তনয়া তাহলে আয়াত স্যার সেদিন মিথ্যা কথা কেন বলল? লিমা সেটা ঠিক। সেদিন তুমি যাবার পর আমি আয়াত একই প্রশ্ন করেছিলাম। আর ও বলেছিল ওর একটা অনেক বড় সমস্যা আছে যার কারণে চাইলেও ও তোমার সাথে রিলেশনে জড়াতে পারবে না। কিন্তু একটা বিষয় কি জানো? যখনই আয়াতের সাথে কথা বলি, আয়াত যদি 10টা কথা বলে তার 9টা কথাই তোম নিয় বলে। তনয়া এরকম ওরকম সেরকম আরও কত কত কথা। মনে হয় যেন তুমি ওর নিঃশ্বাসের সাথে মিশে গেছ। তনয়া ঠোঁট বাকিয় তাহলে আমা বলে না কেন? লিমা সেদিন আমি আয়াত বললাম যে আয়াত তোর প্রত্যেকটা কথায় আমি তনয়ার জন্য গভীর ভালোবাসা অনুভব করি। আর যতদূর জানি তোনাও তো পাগলের মতো ভালোবাসে, তাহলে তুই মেয়টাকে বলে দে। মেয়টা আর কষ্ট দিস না। আয়াত তখন কি বলল জানো? তনয়া তখন কাঁদছে, কান্নার স্বরেই ফুপিয়ে বলল কি বলছে? লিমা আয়াত বলল সেটা সম্ভব না রে লিমু। তাহলে সব সম্পর্কগুলো অগোছালো হয়ে যাবে। আমি একটা সম্পর্ক জন্য অন্যগুলো ভাঙতে পারবো না। হ্যাঁ আমি তনয়া তারপর আর কিছু বলেনি। তনয়া আমার জন্য কেন অন্য সম্পর্ক ভেঙে যাবে? আমি কি এতটা খারাপ? আর তার কি এমন সমস্যা যার কারণে আমার সাথে এমন করছে? লিমা সেটা আমি জানি না রে। অনেক জানার চেষ্টা করেছি কিন্তু সববারই ব্যর্থ হয়েছি। এখন তুমি চেষ্টা করে দেখতে পারো। তনয়া অঝরে কাঁদছে। লিমা এই পাগলি মেয়ে প্লিজ কেঁদো না। দেখো আমি তোমায় এই কথাগুলো আগে বলতে পারতাম কিন্তু তুমি তখন খুব ছোট ছিলা। আর তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমি চট্টগ্রাম ছিলাম। তখন চেয়েও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তনয়া শ্রী আপু। লিমা কেন? তনয়া হায়াত স্যারের গার্লফ্রেন্ড ভেবে তোমা মনে মনে অনেক বকা দিয়েছিলাম। লিমা তনয়ার কথা শুনে হেসে ফেলল। আর বলল, লিমা পাগলি মেয়ে, ইটস ওকে। আচ্ছা শোন, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেখবে আল্লাহ চাইলে তুমি তোমার অঙ্ক টিচার পেয়ে যাবে। তনয়া যদি আল্লাহ না চায়? লিমা তাহলে পাবে না। লিমার কথা শুনে তনয়া ভ্যা করে বাচ্চাদের মতো কেঁদে ফেলল। লিমা প্লিজ এভাবে কেঁদো না। আয়াত কিন্তু ছিচকাদুনে মেয়েদের একদম পছন্দ করে না। তনয়া সাথে কান্না থামিয়ে ফেলল। আর ফোপাচ্ছে। সেটা দেখে লিমা হেসে বলল, এই পিচ্চি মেয়েটার মনে তার অঙ্ক টিচার মানে আয়াতের জন্য এত ভালোবাসা লুকিয়ে আছে। আচ্ছা শোন, আয়াত 10 মিনিটের মধ্যে এখানে আসবে। তনয়া কেন? লিমা আমি আসতে বলেছি। তনয়া কেন? লিমা তুই সত্যিই মাথা মোটা। আমি এখন চলে যাব, তারপর আয়াত ফোন করে বলে দেব জরুরি কাজে চলে গেছি। তখন তোরা গল্প করিস। তনয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। লিমা ও বাবা এ মেয়ে তো লজ্জাও পায়। তনয়া ধন্যবাদ আপু বলে লিমা জড়িয়ে ধরল। লিমা শোন, রোজ ফোন করবি আমা ওকে। আর শোন, আমি তো যা বললাম আয়াত বলবি না। ভালো থাকিস বাই। তনয়া তুমিও ভালো থেকো বাই। লিমা চলে গেল। তার কিছুক্ষণ পর আয়াত আসল। আয়াত এসে লিমা না পেয়ে চলে যাবে এমন সময় দেখল তনয়া চুপচাপ বসে কাঁদছে। আয়াত তনয়া তুমি এখানে? আয়াত দেখে তনয়ার আরও বেশি কান্না এসে গেল।
তাই কোন কিছু না ভেবেই আয়াত জড়িয়ে ধরে কান্না করতে থাক। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল ঘটনাটিতে, কিন্তু তনয়ার কান্না দেখে ওর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। তারপরও বলল, আয়াত কি হয়েছে তনয়া? কেউ কিছু বলেছে? প্লিজ কিছু বলো, এভাবে কেঁদো না প্লিজ, কিছু বলো। তনয়া কিছু বলছে না, শুধু আয়াত জড়িয়ে ধরে কান্না করছে। আয়াতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, প্লিজ কিছু তো বলো তনয়া। তনয়া নিজেকে আয়াতের থে ছাড়িয়ে কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আয়াত বোকার মতো ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। কয়েকবার তনয়ার কাছে এ বিষয়ে আয়াত জানতে চেয়েছে, কিন্তু সবসময়ই তনয়া ব্যাপারটা এড়িয়ে গেছে। 3 মাস পর ঠাস, আজ আয়াত তনয়া সর্বসম্মুখে আবার একটা চড় মারল। কিন্তু কেন? চলবে।